ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি রায়। পর্ব সংখ্যা ৭৯। কণ্ঠে জানাতুল ফেরদৌস। হ্যাঁ বল প্রিয়স্মিতা। প্রিয়তা জানিয়েছিস কি বলেছে ও? ইরফানের উদ্বিগ্ন অবলোকন করে খানিকটা দ্বিধায় পড়ল প্রিয়স্মিতা। নিজের দোষ ধরার সুযোগ পেল না। থমথমিয়ে গলায় বলল, না এখন অবধি তো নয়, তবে ভাবছি জানাবো, কিন্তু কতটা কাজ হবে সে বিষয়টা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান আছি। হোয়াট? তুই এখনো বলিসনি? পুরো ২৪ ঘন্টা পার হয়ে গেছে, বলবি কবে? ইরফান খানিক রেগে গেল। প্রিয়স্মিতা শান্ত থেকে বলল, এটা পুলিশ স্টেশন না, বিউরো নয় ভাইয়া। এখানে সুযোগ আর পরিস্থিতি বুঝে কথা বলতে হয়, না হলে একটা রং গুটি পুরো দাবার চাল উল্টে পাল্টে দেবে। আমার মনে হচ্ছে আমাকে কয়েকজন সন্দেহ করছে। তাছাড়াও প্রিয়তাকে সবটা জানালেও সে কতটা কাজের হবে তাতে আমার সন্দেহ আছে। যথেষ্ট সন্দেহ আছে মানে কি বলতে চাস? প্রিয়স্মিতা স্থির হলো, কণ্ঠে উদ্বিগ্ন নিয়ে হতাশ হলো, দম নিয়ে বলল, এটাই যে আমার মনে হচ্ছে না জানালে ও বিশেষ কোনো লাভ হবে। ওর তাল দিন দিন আরো বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে ওর অবজেশনের মাত্রাও পৌঁছে যাচ্ছে অনেক ওপরে। চিন্তার কণ্ঠে শুধায় ইরফান, তোর কি মনে হয় প্রিয়তা কি মানুষ হিসেবে এতটাই নীচ হবে যে সবটা জেনেও একজন অপরাধীকে বাঁচাতে চাইবে? তার এমন একজন অপরাধীর জন্য প্রতিদিন কত শত মানুষ নিঃস্ব হচ্ছে। ইরফানের কথায় হেসে উঠল প্রিয়স্মিতা। তাচ্ছিলের সুরে বলে, প্রেম ভালোবাসার যে জন্মন্ধ, এটা তো দুনিয়ায় নতুন নয়। যারা সত্যি ভালোবাসে তারা তাদের মানুষকে ধরে রাখার জন্য প্রয়োজনে দুনিয়া ছেড়ে দেয়। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজকে লিপ্ত থাকাকে ভালোবাসা পেতে চায়। কারো প্রাণ নিতেও দুইবার ভাবে না তারা। কি? এবার ঠোঁটের কোণে বৃদ্ধত্ব হাসি খেলে গেল প্রিয়স্মিতার। গাড়ির পিছে হাত রেখে রহস্যময় কণ্ঠে বলল, আমাদের কথা এএসআর আর তার র্যাকেটকে নিশ্চিত করা হয়েছে, আর আজকে আতঙ্ক থেকে দেশ ও দেশকে রক্ষা করা নিয়ে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য, কিন্তু সেটার বিষয়ে কিভাবে কাজ করব বা কিভাবে করা হচ্ছে দেখার বিষয়। মানে? জবাবে হাসলো প্রিয়স্মিতা। বলছি, কিন্তু কালকে জন্য যেন কি প্ল্যান করে রেখেছিলাম। ওই যে কাল ভোরে এএসআর এর সবগুলো অফিস আর ফার্ম হাউসে একে একে রেড হবে, একদম আতর্কিতে। কি মনে হয় লাভ হবে? কপাল কুঁচকে এলো ইরফানের, জোর দিয়ে বলল, অবশ্যই কিছু না কিছু তো পাওয়া যাবে। প্রিয়স্মিতা দরসারা ভাব নিয়ে বলল, বেকার বেকার পণ্ডশ্রম ঘন্টা পাওয়া যাবে। আমার কাছে সব ইনফরমেশন আছে। এএসআর অফিসের অফিসে আর বাড়িতে কিচ্ছু নেই। এত নিশ্চিত কিভাবে? ঠোঁট বাঁকিয়ে আসলো প্রিয়স্মিতা। এবারই রহস্যের শিকল অনেক নিচে ইরফান। শেখ আবরার শিকদার প্রণয় আপনারা কেউই চিনতে পারেননি, কিন্তু সে হয়তো ভুলে গিয়েছিল আমিও এই বাড়ির মেয়ে, এই বংশের মেয়ে, রক্ত বইছে আমার। কেউ চিনুক বা না চিনুক, আমি ঠিকই চিনেছি। এবারে রহস্য জানতে হলে মাটির কতটা গভীরে পৌঁছাতে হবে। কোথায়? টার্কি। হোয়াট? ইয়েস। এএসআর এর সকল চরকের উৎস হচ্ছে টার্কি। যদিও শুধু এএসআর নয়, এই পুরো বাড়িটাই ১০৮ হাত পাপের নিচে চাপা পড়ে রয়েছে। আগে প্রণয় শিকদারেরটা বলি। প্রণয় শিকদারের সব কালোবাজারি বিজনেস সবকিছুর পরিচালনা করা হয় টার্কি থেকে, এটাই মেন। টার্কির রাইট লোকেশনটা বের করে রেড করলে এখানে সব পাওয়া যাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করতে চাই, অফিসিয়ালি টার্কিতে এএসআর এর বিজনেসের কোনো রেকর্ড নেই। কোথাও আর কখনো রেড হবে জানি না। দুশ্চিন্তা বাড়ল ইরফানের। কপাল ঘষে জানতে চাইলো, তাহলে উপায় তো একটাই, প্ল্যান বি। সেটা আবার কি? প্রিয়স্মিতার চোখে মুখে একই হিংস্রতা ফুটে উঠল। সে প্রায়শ প্রণয়ের চোখে মুখে দেখা যায়। সে কিঞ্চিত জটিলতা রেখে বলল, এএসআর এর আতঙ্ক থেকে দেশের বাজারকে বাঁচাতে হবে। সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সব চক্র উপড়ে ফেলতে হবে। মানে? মানে আমার বোনের বিষয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। সবাইকে জানিয়ে প্রণয়কে ফাঁসিতে ঝুলাতে হলে আমার বোনকে কোনোভাবেই সামলানো যাবে না। মানসিকভাবে সম্পূর্ণ ঘুরিয়ে যাবে, সে মরে যেতে পারে। আর এর থেকে ভালো আতর্কিত মেরে ফেলা। সবাই জানবে এটা একটি দুর্ঘটনা, কিন্তু সরাসরি রেকর্ডে লেখা হবে এটা এনকাউন্টার। C-12 মেশিন। ইরফানের কণ্ঠস্বর থমকায়, শান্ত হয়। তুমি কার সম্বন্ধে বলছো জানো প্রিয়স্মিতা?
এ কোনো ছিচকে চোর না যাকে তুমি রাস্তাঘাটে ধরে আতর্কিত মেরে ফেলবে। হি ইজ আ মোস্ট পাওয়ারফুল ক্রিমিনাল ইন দ্য ওয়ার্ল্ড। আই নো, কিন্তু সরকার যেভাবে ধরবে বলে চিন্তা ভাবনা করেছে, ট্রাস্ট মি, ওইভাবে কোনোদিনও প্রণয় শিকদারকে ধরা যাবে না। এইসব ক্রিমিনালরা যদি নিজে থেকে না চায়, তবে কোনো প্রুফ, কোনো এভিডেন্স এদের বিরুদ্ধে পাওয়া যায় না। ইরফান পিরোজমিতার কথায় যুক্তি পেল। সেটা ঠিক বলেছ, কিন্তু এএসআরকে এভাবে এনকাউন্টার করা এত সহজ না। তাকে কিভাবে পাবো, কোথায় পাবো? অ্যান্ড সলিড প্ল্যান দরকার। আই হ্যাভ আ প্ল্যান। কি? প্রিয়স্মিতা কিছুক্ষণ চুপ থেকে সবটা ভেবে বলল, আমার কাছে খবর আছে প্রণয় শিকদার কাল তুরস্কে যাচ্ছে। তার আসল সাম্রাজ্যে এএসআর সেজে নয়, আবরার শিকদার প্রণয় সেজে একজন সাধারণ মানুষ ভাবে। ওটা একমাত্র গোল্ডেন অপরচুনিটি। ওইখানেই ধরে এনকাউন্টার করে দাও। ব্যক্তিত্ব চেনো, ধরে এনকাউন্টার করে দাও, পরে দেশে জুড়ে টেরারিস্ট অ্যাটাক বলে চালিয়ে দিবে। এএসআর এর আতঙ্কে মুছে যাবে তখন দুনিয়া থেকে। আর আমার বোনকে বুঝিয়ে নিবা এটা একটা দুর্ঘটনা। তারপর বছর দুয়েক পর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। কথা শেষ করতে পারলো না প্রিয়স্মিতা। দরজার কড়াঘাতের শব্দে কেঁপে ওঠো। দ্রুত ফোন কেটে তাকালো প্রিয়স্মিতা। বাইরে থেকে প্রিয়স্মিতার কণ্ঠ, আপু। প্রিয়তার কণ্ঠ, আপু, এ আপু দরজা খোল। এই যেন তার সাথে দেখা করতে এসেছে। এ আপু। প্রিয়স্মিতার বুক ভরে শ্বাস টানলো। চোখ মুখ স্বাভাবিক করে দরজা খুলে ঝাড়ি মেরে বলল, এই পাগলা কুত্তা কামড় দিয়েছে তোকে? এমন হাঁপাচ্ছিস কেন? প্রিয়তা দু হাঁটুতে ভর দিয়ে কুঁজো হয়ে লম্বা শ্বাস নিল। একসাথেই চারতলা ডিঙিয়ে কোমর টান হয়ে গেছে বেচারির। প্রিয়স্মিতা কপাল কুঁচকে তাকিয়ে দেখলো তার অবস্থা। প্রিয়তা দম ফেলে সোজা হয়ে বলল, কখন থেকে ডেকে মরছি আপু তোমায়? এত টাকাটা কি কেন করছিস? প্রিয়তা কোমরে হাত রেখে ভুল কুঁচকে বলল, কেন রাখছি সেটা তো তুমি টেরও পাবে। মানে? মানে তোমার এক্স বাড়িতে এসে হাজির হয়েছে। তোমার বড় ডাকাডাকি শুনে ড্রয়িং রুমে পৌঁছে গেছে। তোমাকে বাঁশঝাড়ের আগাম শুভেচ্ছা। তুমি শুধু একটা বাঁশ, পুরো ঝাড় খেয়ে তুমি শুধু একটা বাঁশ না, পুরো ঝাড় খেতে চলেছ। প্রিয়তার কথা শুনে বেকুব বনে গেল প্রিয়স্মিতা। মুখ ললাটে, আমার এক্স? প্রিয়তার ওপর নিচ মাথা নেড়ে চলে গেল। ড্রয়িং রুমে মুখোমুখি বসে সে শুদ্ধ ও নির্বাণ। তবে নির্বাণের উপস্থিতি অতটা ভাবান্ত দেখা যাচ্ছে না শুদ্ধের মাঝে, যতটা তার ব্যথা বেদনা ফুটে বুকে উঠেছে নির্বাণের চোখে মুখে। শুদ্ধ শান্ত চোখে চেয়ে দেখলো সামনে বসা 25 থেকে 26 বছর বয়সী ছেলেটিকে। ছেলেটা বেশ সুদর্শন বলা চলে, হয়তো অরণ্যের বয়সী। শুদ্ধ নমনীয় কণ্ঠে শোধায়, তাহলে তুমি প্রিয়স্মিতা সিনিয়র বন্ধু? নির্বাণের চোখ ভরে ওঠে। অসহ্য যন্ত্রণায় গলার কান্না দলা পাকিয়ে যায়। কণ্ঠনালী দিয়ে শব্দগুলো যেন বের হচ্ছে না। বুকের ভেতর বিশাল একটা অংশ জুড়ে অসহ্য টানটান ব্যথা। শুদ্ধর সামনে বসে থাকতে পারছে না। ভেতরে ভেতর ছটফটিয়ে উঠছে নির্বাণ। যে মানুষটাকে বিশ্বাসঘাতকতা করলো ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েও, তার হলো না। অযথা যে মানুষটার সংসারে ভুল বুঝাবুঝি আর ঝামেলা সৃষ্টি করতে চায় না নির্বাণ। শুদ্ধ ইগল চোখে পরখ করলো সকল দৃষ্টি, যার লুকানোর চেষ্টা করতে মরিয়া নির্বাণ। তবে এতে আর কি বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না শুদ্ধ। কৌতূহল দমিয়ে নিচে পা রাখতেই থমকে গেল প্রিয়স্মিতা। চোখের সামনাসামনি দণ্ডীয়মান নির্মাণকে দেখে মুখে হারিয়ে গেল তার। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মুখে দেখে বুঝে গেল সে নির্বাণকে মোটেও আশা করেনি। প্রিয়স্মিতা ধীর পায়ে এগিয়ে এলো। প্রিয়স্মিতাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো নির্বাণ। চোখের কোটর ভর্তি হলো নোনা পানি। বুকের ভেতর তোলপাড় করছে অবাধ্য অনুভূতিরা। মন চাচ্ছে ছুটে গিয়ে জাপটে ধরতে নিষ্ঠুর রমণীকে, কিন্তু মস্তিষ্ক মনে করিয়ে দিচ্ছে অবস্থানের কথা। প্রিয়স্মিতা এদিক ওদিক চোরা চোখ ফেলে তাকালো নির্বাণের দিকে। পাশে শুদ্ধকে বসে থাকতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা, ভয় পেল ভীষণ। নির্বাণ যদি এবার উল্টোপাল্টা কিছু বলে দেয়। শুদ্ধ বিস্তার হেসে হাতের ইশারায় ডাকলো প্রিয়স্মিতাকে। মিছে আহ্লাদ দেখিয়ে বলল, আরে বেগম, তুমি ওপরে কি করো? দেখো বাসায় মেহমান এসেছে। প্রিয়স্মিতা ঘামতে শুরু করে। মুহূর্তে ভিজে উঠলো ঘাড়, গলা, পিঠ। গুটি গুটি পায়ে এগিয়ে এলো শুদ্ধের নিকট। চোখ তুলে তাকানোর সাহস এলো না নির্বাণের পানে। প্রিয়স্মিতাকে টেনে বসালো শুদ্ধ। নির্বাণের দিকে তর্জনী তুলে বলল, হ্যাঁ তুমি তো কি যেন বলছিলে? তুমি সেজ মামুর বন্ধুর ছেলে, একই অ্যাপার্টমেন্টে থাকো? জি। হাসলো শুদ্ধ। কৌতূহল করে বলল, হ্যান্ডসাম গাই, নাইস টু মিট ইউ। তো এখন কি করতে পারি? পড়াশোনা শেষ করেছো নিশ্চিত? ভেতরে পুড়ে গেলেও বহু কষ্টে নিজেকে দমিয়ে রাখলো। প্রত্যুত্তর করলো, জি, গত বছর ইঞ্জিনিয়ার কমপ্লিটিং করেছি। বাট দ্য ওয়ে আপনাদের একসাথে খুব মানিয়েছে। নির্বাণের ছাই চাপা আগুন দেখে মজা পেল শুদ্ধ। যা, কেউ তো আছে তার মতো। বাকি সে প্রিয়স্মিতার নিকট একটু এগিয়ে ঘনিষ্ঠ হয়ে বসলো শুদ্ধ। আঙুলের ফাঁকে আঙুল গচিয়ে বলল, থ্যাংক ইউ। অস্বস্তিতে পড়ে গেল প্রিয়স্মিতা। নির্বাণের সারা শরীর ঝাঁঝা করছে। অজান্তে চোখের
গড়িয়ে পড়লো ফোটানো না জল। প্রিয়স্মিতা সামলে নিয়ে হাসার চেষ্টা করলো নির্বাণ। প্রিয়স্মিতার পানে চেয়ে তার ছেলে সুরে বলল, আমি খুব কষ্ট পেয়েছি চড়ুই। চট করে চোখ তুলে তাকালো প্রিয়স্মিতা, হাত পা ঠান্ডা হয়ে আসলো ভয়ে। শুধু একটু অবাক চোখে ভান করলো, কেন? এই যে চড়ুই আমাকে, তার নির্বাণ ভাইকে তার বিয়েতে দাওয়াত করলো না, অতপর একবার জানাতেও তো পারতো। আমি আসি বা না আসি, মন ভরে তো দোয়া করতাম। কথাটুকু শেষ হওয়ার সাথে সাথে ফোন বেজে ওঠে শুদ্ধর। তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে বলল, ও জাস্ট আ ফিউ মিনিটস গাইস, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তোমরা কথা বলো। বলে ফোন কানে নিয়ে চলে গেল শুদ্ধ। কিছু দূরে গিয়ে সিঁড়ির কাছে এগিয়ে দাঁড়িয়ে পড়লো পুনরায়। প্রিয়তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে নির্বাণ আর প্রিয়স্মিতার দিকে। একটুখানি হাসলো শুদ্ধ। কাছে গিয়ে সে আলতো দিয়ে টোকা দিল প্রিয়স্মিতার মাথায়। কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ওভাবে কি দেখো প্রিয়া? গম্ভীর মনোযোগ সহকারে চেয়েছিল প্রিয়স্মিতা, বিধায় প্রিয়তা আচমকা গম্ভীর কণ্ঠ শুনে লাফিয়ে উঠল। পাশ ফিরে তাকাতে চোখ আটকে গেল শুদ্ধে ধূসর রাঙা চোখের মনিতে। মুখের ওপর ঝুলে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। আপনা আপনি মাথা নিচু হয়ে গেল প্রিয়তার। এই একটা মানুষ যার থেকে সে সর্বক্ষণ পালিয়ে পালিয়ে বেড়ায়, কেন জানি এই মানুষের চোখের সাথে চোখ মেলাতেই পারে না। নিজের বড্ড অপরাধী মনে হয়, মনের কোথাও একটা গভীর অপরাধবোধ কাজ করে। প্রিয়তা নিজের মনকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো ভুল করেনি, এসব তার কোনো দোষ নেই। তার তো প্রণয় ভাইকে দরকার, কিন্তু তবুও কোথাও যেন খসখস করে তার। নিজেকে স্বার্থপর মনে হয়। এই মানুষটাকে দেখলেই কেন জানি মনে হয় এই মানুষটাই একটুও ভালো নেই। শুধু ফের বলল, কি হলো এলোকেশি, তোমার চোখ দুটো বিষণ্ণ কেন? আমার প্রিয় চোখ কেন ভাসে অপরাধ বোধের চাপ? তুমি তো নিষ্পাপ পবিত্র, তবে কিসের এত হাহাকার? নাকি ওর মতো তুমিও নিজের স্বার্থে কারো বুকে গভীর ক্ষত দিয়েছো? ভালোবাসার বিনিময়ে এক বুক যন্ত্রণা দিয়েছো? প্রিয়তা একটা কথার জবাব দিতে পারলো না, দৌড়ে চলে গেল ওপরে। হাসলো শুদ্ধ। প্রিয়তার যাত্রাপণে চেয়ে ধীর কণ্ঠে গেয়ে উঠল, কোনো নাম না জানা গল্পের কিছু বেশ কিংবা অল্পে, আমি চাইছি ছুতে তোমায়, কি উপায়? জানি তোমার গল্প অন্য, তুমি অন্য কারোর জন্য। আমি চাচ্ছি ভেঙে, তবুও নিরুপায়। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। অস্থির নিঃশ্বাস ফেলে চোখ বুঝলো শুদ্ধ। নীরব তুষের আগুন দাউ দাউ করে বুকে জ্বলে, অসহায় কণ্ঠে আওড়ায়, চোখ দিয়ে অন্তরে ছুরি চালাও মেয়ে। আঘাতে আঘাতে রক্তক্ষরণ করো, তাও আবার মনটা নরম চাও। এমন কিছু কি করতে পারো না যা করলে চোখ দুটো আর কোনোদিনও তোমায় দেখার ব্যাকুলতা হবে না? প্রতিবার নিঃশ্বাসে নিঃশ্বাসে হৃৎপিণ্ডে তোমার নাম নেবে না? তোমায় অন্য পুরুষের ঘরে, অন্য পুরুষের বিছানায় দেখার দুঃখটা আর সইতে হবে না? এই বিষাক্ত নরক থেকে আমায় কোনোদিনও মুক্তি মিলবে না? তারপর আমাকে 4 বছর অপেক্ষা করতে হবে। তুমি নিজে ফুফাতো ভাইকে বিয়ে করে নিলে চড়ুই। তারপর আমাকে 4 বছরের অপেক্ষা করতে বলে তুমি নিজের ফুফাতো ভাইকে বিয়ে করে নিলে চড়ুই। কি বলবো তোমায়? তোমাকে এতটাই ভালোবাসি যে নিজের ছন্দের বাইরে একটা বাক্য জিভ দিয়ে বের করতে পারি না। জানি না আমার জায়গায় অন্য কোনো পুরুষ হলে কি বলতো, কিন্তু আমি তোমাকে তোমার চেয়েও বেশি বলতে পারি। কণ্ঠে ক্ষোভ উগরে আসছে নির্বাণের, তবুও শান্ত। আমি আমি সরি নির্বাণ ভাই, আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি আসলে আর্জেন্টলি অস্ট্রেলিয়া থেকে যেতে চেয়েছিলাম, আর পাপ্পার শর্তে ছিল তোমাকে বিয়ে করতে রাজি হতে হবে। অস্ট্রেলিয়া যাওয়া আমার জন্য খুবই জরুরি ছিল, তাই আমি রাজি হয়ে গিয়েছিলাম পাপ্পার প্রস্তাবে। কিন্তু আমি কখনোই ভাবিনি, বিশ্বাস করো, তুমি এতগুলো বছর সিরিয়াসলি আমার জন্য অপেক্ষা করবে। আমি তো কি কি বলেছিলাম, আমার এখন তো সবটা মনেও নেই। সত্যি বলছি নির্বাণ ভাই, তোমার প্রতি আমার কোনো কালেই কোনো রকম অনুভূতি ছিল না। চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে কথাগুলো শুনে গেল নির্বাণ। নির্বাণ স্তব্ধ, বাকরুদ্ধ, কেবল ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে প্রিয়স্মিতার পানে। প্রিয়স্মিতা ফের বলল, আমি কখনো লুকোচাপা রাগরুদ্ধ এগুলো পছন্দ করি না নির্বাণ ভাই। আমি জীবনে একবারই ভালোবেসেছিলাম, আর একজনকে ভালোবেসেছিলাম। এর বাইরে আমার মনে কখনো কারোর জন্য কিছু ছিল না। আমায় দ্বারা আপনি কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন, কিন্তু এটাই সত্যি। নির্বাণের মনে হলো কেউ তার বাকশক্তি শোষণ করে নিয়েছে। মেয়েটা এত সহজে বলে দিতে পারলো সে তাকে ভালোবাসে না। প্রিয়স্মিতা অবাক কণ্ঠে আচমকায় বসা থেকে উঠে দাঁড়ালো নির্বাণ। যাওয়ার পূর্বে কেবল বলল, তুমি আমার সাথে যে প্রতারণা করেছো চড়ুই, চাইবো না এর এক কোণা স্বাদ তুমি কোনোদিন গ্রহণ করো। চাইবো না এই যন্ত্রণা তুমি আমায় দিয়েছো সেই যন্ত্রণা কোনোদিন তুমি পাও। যে ভালোবাসার ভুল ধারণা আমার ভেঙে দিলে,
চাইবো না এমন পরিস্থিতিতে তোমার জীবনে কখনো আসো, বিশ্বাস করো। আমি তো সহ্য করে নিচ্ছি, কিন্তু তুমি পারবে না। আর একটি বাক্য বেশি বলো না নির্বাণ, হরহনিয়ে স্থান ত্যাগ করলো। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে সকল ভালো মানুষই মুখোশধারী মানুষ দেখতে পাই, প্রকৃতপক্ষে তারা কি আসলেও মানুষ? তাদের আসল চেহারা প্রত্যেকটা কারো না কারো সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের ব্যাপারটা চরম দ্বিধায় ফেলে দেয়। কারণ আসই এই 25 বছরের জীবনে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আসলে ঠিক কি। তার চোখের সামনে দাঁড়ানো দুজন মানুষ কি? সে দুজন চারদিকে আদর্শ মনে করছে, আদর্শের জায়গা দিয়েছে, সে কি আদর্শ আসলেও আদর্শের ধারে কাছে যায়? হতবাক হয়ে তাকিয়ে সামনে ধূসর বাদামি চোখে স্পষ্ট অবিশ্বাস। কামরাঙ্গীরচর বুড়িগঙ্গা তীরে অবস্থিত ঢাকা শহর থেকে বড় বড় লাইট এরিয়া, এখানে দিন ফুরিয়ে সন্ধ্যা নামে শরীরের দর কষাকষি শুরু হয়ে যায়। ঠিক সন্ধ্যা নামলেই সেই স্থানে মুখোমুখি এসে দাঁড়ায় প্রণয় ও খলিল শিকদার। তারা সম্ভবত নিজেদের মধ্যে নিজে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে, অভিব্যক্তি প্রকাশ করছে, কিন্তু এমন স্থানে নিজেদের বাবা দাদাকে দেখে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে অরণ্য। তার বন্ধুর বলা কথাতে বিশ্বাস করতে পারেনি বলে, কাছাকাছি ছিল বলেই এসেছিল এখানটা দেখতে, কিন্তু বিশ্বাস ছিল যেটা মিথ্যা। কিন্তু এসে যা দেখলো তাতে বিশ্বাসটা কাচের বস্তুর মতোই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অরণ্যের। এক আকাশ পরিমাণ ঘৃণা জন্ম ভাই এবং চাচার প্রতি। বয়সে তো প্রায় 60-এর কাছাকাছি, এ বয়সে এত তেজ কেন খলিল শিকদারের? যন্ত্রপাতির জং ধরেনি এখনো দাঁড়ায়? কথাটা মনের ফুঁসে উঠল। খলিল শিকদার চোখ গরম করে তাকিয়ে আছে। বেয়াদবি করো না প্রণয়, আমি তোমার বাবার সমতুল্য। জবাব শুনে ফিকে হেসে দিল প্রণয়, মাথা দুলিয়ে বলল, তা তো নিশ্চয়ই, কিন্তু এ বয়সে মধু খেয়ে হজম হওয়া সম্ভব কি? যাই হোক, আপনি আমার পিতা তুল্য, ছেলে হয়ে কি বাবার চিন্তা বা করা যায় নাকি? আশ্চর্য! খলিল শিকদার মৃদু থমকে দাঁড়িয়েলেন। হঠাৎই বেয়াদব এই ছেলেটার মুখোমুখি পড়ে গেছেন তিনি। খলিল শিকদার অপ্রস্তুত মুখে বাঁকালো প্রণয়। পতিতালয়ের প্রধানকে উদ্দেশ্য করে বলল, আমার সম্মানীয় আব্বাজানকে আপনার বেস্ট সার্ভিসটাই দিবেন, এর জন্য টাকা লাগলে বলবেন, এর কাছ থেকে দিয়ে দিব। জাভেদ? ইয়েস স্যার। পাশ থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসলো জাভেদ। প্রণয় খলিল শিকদারকে চোখ টিপ দিয়ে বলল, আজ না হয় আপনার ছেলে আপনাকে ট্রিট দিল, চিন্তা করবে না, বিশেষ মুহূর্তে দুর্বল হলে যৌবন ফিরে পাওয়ার জন্য মেডিসিনও প্রোভাইড করা হবে, জাস্ট এনজয়। ভাতিজার রসিকতায় থমথম খেয়ে গেল খলিল শিকদার। পান খাওয়ার ঠোঁটে দাঁত চেপে ধরে রঙিনা হাসলো, চোখের ইশারায় একটা মেয়েকে ডেকে দিল। চম্পা স্যারকে দিয়ে খুশি করে দিত। মেয়েটা যেন এই কথারই অপেক্ষায় ছিল। ছুটে এলো সে, তুমুল আগ্রহে প্রণয়ের বাহু স্পর্শ করতে নিলেই 4 মিলি দূরত্ব থেকেই কপালে রিভলভার চেপে ধরল প্রণয়। সাথে সাথে পতিতালয়ের কোলাহলপূর্ণ পরিবেশে একদম শান্ত হয়ে গেল। আটকে উঠল মেয়েটা, ভর্ত চোখে তাকালো প্রণয় শীতল চোখে। এতক্ষণে যে মেয়েটা লুলু চোখে তাকিয়েছিল, গিলে খাচ্ছিল প্রণয়ের চর আকর্ষণীয় শরীর, প্রণয়ের বন্দুক ঠেকাতেই দূরে সরে দাঁড়িয়ে মেয়েটা। রঙিলা মেয়েটার মুখে চরম তেতো কণ্ঠে থিতনি দিয়ে গালি দিয়ে বলল, হাঁকি, পরাণের কি ভয় ডর নাই? কাকে ধরতে বলছে আর কারে ধরছো? সুন্দর পুরুষ মানুষ দেখলেই জিভ লক লক করে। অপমানে মুখ থমকে গেল মেয়েটার। রঙিলা ইশারায় একটা মেয়ে খলিল শিকদারের দিকে চলে গেল। সে কোথায়? গমগমে কণ্ঠে প্রশ্ন ছুড়ল। রঙিলা আশেপাশে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আগে আসুন স্যার, বসুন। রঙিলা প্রণয়কে নিয়ে পতিতালয়ের পেছনে চলে গেল। চাঁদনি রাতে উজ্জ্বল আলোয় বাহিরে অন্ধকারটা খুব গাঢ়, তবুও চারদিকে বড় বড় আলোয় ঘেরা আধারি একটা রহস্যময়। রঙিলা এসে দাঁড়ালো ডিবির সামনে বিশাল আম গাছটার নিচে। তবে আশ্চর্যজনকভাবে গাছটা একটা পাতাও নেই। চারদিকে 4-5টা অন্যান্য সবুজ ঘাসে ঢাকা। এই গাছটা তাই মরে যাওয়ার কথা নয়। পেছনে উঁচু ডিবি। রঙিলা গাছের ছালে একটু ঘষা দিতেই শব্দ করে গাছটা দুভাগ হয়ে গেল। চোখে হাসি ফুটে উঠল রঙিনার। গাছের অপর প্রান্তে দেখা গেল ছোট রঙের কাঠের দরজা। রঙিলা দরজা খুলে দিতে প্রণয়কে উদ্দেশ্য করে বলল, এর মধ্যে আছে স্যার। প্রণয় কোনো কথা না বলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে একদম ফাঁকা, তবে দামি আতরা সুগন্ধির ঘ্রাণে মমক করছে। বেশার ঘরে ঢুকছে ভাবতেই ঘৃণায় গা শীতকালো প্রণয়। সামনে দরজা দুটো, যার মধ্যে থেকে একটা তালাবদ্ধ আর একটা খোলা। প্রণয় উন্মুক্ত দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো।
আরে আজ সুধাময়ের ঘরে চাঁদ উঠেছে যে, আসেন আসেন, গ্রহণ করেন সুধাময়ের প্রেম সুধা। বুকের আঁচল ফেলে রহস্যময় ভঙ্গিতে এক নারী, নারী বলে ভুল হবে, রূপ যৌবনে একজন অপ্সরার খেতাব মেলে। বয়স অনুমানিক 30 কি 32-এর কোঠায়, দুধে আলতা ধপধপে মেয়েধীন ফর্সা শরীর নন্ডে লকলক করে, চোখে পড়লে ঘৃণায়তি দৃষ্টি ফিরিয়ে নিল প্রণয়। কামনা তো দূরের কথা, একে দেখা মাত্রই তড়াক করে পায়ের রক্ত গরম হয়ে গিয়েছে, তবু নিজেকে সংযম রাখে প্রণয়। অন্যদিকে তাকে ঠান্ডা কণ্ঠে বলল, শরীর ঢেকে কথা বল। সুধাময়ী ঠোঁট কামড়ে বলল, গায়ের পাতলা শাড়িটা আরো খানিকটা মেঝেতে লুটিয়ে দিল। খানিক তাকালেই আসল সৌন্দর্য দেখবে কিভাবে। সুধাময়ী কথায় ঠোঁট বাঁকালো প্রণয়, বিদ্রুপে সুরে বলল, রাস্তায় চিল শকুনের খাবারের দিকে তাকানো তো দূরের কথা, থুতু ফেলতে ইচ্ছে করে না আবরা শিকদার প্রণয়ের। ঠোঁট উল্টে হাসলো সুধাময়ী, তীক্ষ্ণ অপমানটা যেন প্রশংসা হিসেবে নিল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে এসে দাঁড়ালো প্রণয়ের পাশে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো প্রণয়কে। মাথা থেকে পা পর্যন্ত যতটা শুনে নিল, তার থেকে 1000 গুণ বেশি হলেও সুধাময়ীর নিকট। তার সব থেকে বেশি চোখ আটকালো নাকের ফুলে থাকা মাংসপেশির দিকে। কালো শার্টের হাতা ফেটে যেন বেরিয়ে আসা বাইপাসগুলো। চট করে মনের ভেতর কামনার আগুন জ্বলে উঠল সুধাময়ীর। শান্ত গলায় সতর্ক করলো প্রণয়, যেটা করতে চাচ্ছিস ওইটা করা কথা দুঃস্বপ্নেও ভাবিস না। আমার স্পর্শ করলে শুধু শুধু নিজের মরণ ডেকে আনবি। পুনরায় হাসলো সুধাময়ী, প্রণয় দাঁতে দাঁত চেপে বলল, বিশ্বাস কর, অনেক বেশা দেখেছি, কিন্তু তোর মতো ধরনধাজ একটাও দেখিনি। সুধাময়ী অসন্তোষ হলো না, প্রশংসা হিসেবে নিল বিষয়টা। চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, দেখবে কিভাবে সুদর্শন পুরুষ। এই সুধাময়ী যে পুরো বিশ্বে এক পিছুই। প্রণয় ওপর নিচে মাথা নাড়ালো, কোথায় সরাসরি সুধাময়ী চোখের দিকে তাকালো, ঘৃণা দৃষ্টিতে বলল, বেশা তো শৈল থেকে কথা বল। সুধাময়ী ঢং করে বলল, এভাবে বলো না সুদর্শন পুরুষ, দেখো না এখানে ব্যথা লাগে। প্রণয় ক্রোধ বাড়ল, সে স্পষ্ট কণ্ঠে জানতে চাইল, মেয়েটা কোথায়। খিলখিল করে হেসে উঠল সুধাময়ী, থুতনিতে আঙুল রেখেই বলল, আমি শুনেছি শিকার কেড়ে নিয়ে এসেছি, আমি শুনেছিলাম যার শিকার কেড়ে নিয়ে এসেছি, কিন্তু ওটা তো তোমার কল্পনাও ছিল না। মেয়েটাকে আমি দেব, কিন্তু তার আগে তোমাকে আমার ঘরে গিয়ে সুধা পান করতে হবে। চেয়ে দেখো আমার পানে, মেয়ে তুমি অনেক পাবে, কিন্তু সুধাময়ের মতো একটাও পাবে না। প্রণয় জহুরি চোখে পর্যবেক্ষণ করে যা দেখার বুঝে নিয়েছে, সুধাময়ের কামনা জ্বালা উঠে গেছে। প্রণয়ের দিকে হাত বাড়াতে রিভলভারের টিকার চেপে ধরে প্রণয়। বিকট একটা শব্দে স্তব্ধ হয়ে যায় চারপাশটা। ক্ষুধা পেটে অপেক্ষা করতে করতে হালাত পিণ্ডি চটকে যাচ্ছে প্রিয়তার। টেবিলে সাজানো পদের বাহারি খাবার, তবুও কিছুটা মুখে তুলতে পারছে না বেচারি, কারণ তার স্বামী এখনো বাড়ি ফেরেনি। বিয়ের পর থেকে অকারণে এই অভ্যাসটা হয়েছে তার। সে এখন আর না চাইলেও প্রণয় ভাইকে ফেলে একা একা খাবার খেতে পারে না, কিন্তু আগেও পারতো না। তবু এখন মনের ব্যাপারটা একটু বেড়েছে। পংশুটে মুখে খাবার আগলে টেবিলে বসে আছে প্রিয়তা। ঘড়ির কাঁটার সময় 1:20। বসে থাকতে থাকতে হালকা ঝিমুনি আসছে। প্রিয়তা ধৈর্য ধরে আরো 10 মিনিট অপেক্ষা করতে ধৈর্যের বাঁধ ভেঙে পড়লো। রাগে গজগজ করতে করতে 13 বারের মতো ফোন করলো প্রণয়ের নাম্বারে, নির্দিষ্টকৃত নাম্বারে, তবে বিশেষ কোনো লাভ হলো না। এবারও পূর্বে নেয় নিরাশতা ঝুঁকলো তার কপালে, গত 12 বারে নেয়। এবারও ফোনের অপর প্রান্ত থেকে, আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। দ্য নাম্বার ইউ হ্যাভ কল ডায়াল ইজ কারেন্টলি সুইচড অফ। এত বড় ফোন বন্ধ পেয়ে ভেতরে দুশ্চিন্তায় অস্থির হলো প্রিয়তা। বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘরময় অস্থির পায়চারি করতে লাগলো। তীব্র রাগ আর অভিমানে মিশে ফসফস করছে সে, বেটা তোর কোনোদিনও ভালো হবে না। আমার মতো একটা অবলা মেয়েকে জ্বালাচ্ছিস না, দেখিস তোর বউ শাকচুনির মতো দেখতে হবে। বলতে বলতে থেমে গেল প্রিয়তা, নিজেই নিজের মাথায় গাড্ডা মেলল। মাথা মোটা বলদ মাইয়া, ওর বউ তো তুই কি করে শাকচুনি হবি। প্রিয়তা ভেবে ভেতরে ভেতর জোরালো না সূচক প্রতিবাদ করে। গলা ঝাড়া দিল প্রিয়তা। গালমন্দ করতে গিয়েও কিঞ্চিত মাত্রাই ভুলে গেল ইতিমধ্যেও সে নিজেই তার বউ হয়ে গেছে। আমার মতো একটা ভালো লক্ষ্মী মেয়েকে পটিয়ে বিয়ে করে এখন আবার আমার জীবনটা চিরকুট বানিয়ে দিয়েছিস। আমি তোকে বিয়ে না করলে তোর জীবনটা চিরকুমার থাকতো। বিয়ের আগেও আমার হাড়মাস জ্বালিয়ে খেয়েছে বেটা, বিয়ের পরেও খাচ্ছে। সারাক্ষণ এমন একটা ভাব ধরে থাকে যেন দেশের এমপি মন্ত্রী হয়ে বসে আছে। বেটা আমার মতো একটা ভালো লক্ষ্মী মন্ত্র বউ পেয়েছিস বলে আজকে বেঁচে গেলি, না হলে তোর এসব উল্টাপাল্টা কাজ কে সহ্য করতো। হ্যাঁ,
মুখে যাই বলুক, মনে প্রচুর দুশ্চিন্তার ছাপ আসছে প্রিয়তার। হাত পায়ে তালু ঘামতে শুরু করেছে প্রবল চিন্তায়। দেওয়াল ঘড়ি টং টং করে রাত 2টো বাজতে চলেছে। না পেরে পরপর আরো বেশ কয়েকবার ফোন দিল প্রিয়তা, কিন্তু প্রত্যেকবারে কপালে জুটলো একরাশ নিরসতা। অষ্টম দশক ফোনটা কাটতেই পরপর 2বার বসে ডরি কলিং বেল বেজে উঠলো। চোখের মনি চলকে উঠল প্রিয়তার। ছোট্ট বুকটায় প্রবাহিত হলো শীতল ঠান্ডা বাতাস। মনে উঠল নিশ্চিত প্রণয় ভাই আসছে। প্রিয়তা ফোন ফেলে দৌড়ে দরজা খুলল। চৌখাটে দাঁড়িয়ে আছে প্রণয়। সুদর্শন মুখটা দৃষ্টি আসতেই সব দুশ্চিন্তা অস্থিরতা মুহূর্তেই পানি হয়ে গেল প্রিয়তার। ক্লান্ত শরীরটা টেনে বাড়িতে পা রাখলো। বুকের ভেতরটা উথলে উঠল প্রিয়তার। চোখের সামনে নিজের জানকে দেখে ক্লান্তি সব ভেসে গেল যেন প্রণয়েরও। এত রাত অব্দি কোথায় ছিল মানুষটা? লোকটা কি কোনো আক্কেল জ্ঞান নেই? রাগে গলে যাওয়া ব্যাপারটা কিছুতেই বুঝতে দেবে না প্রিয়তা। সে নিজেকে সামলে কিছুটা কড়া কথা শোনাতে প্রস্তুত। আচমকা ছোট চুলটা জাপটে ধরল প্রণয়। শরীরের সবটুকু ভার ছেড়ে দিল প্রিয়তার নাজুক দেহের ওপর। শত্রুপক্ষে নীরব আত্মসমর্পণের মানে মনের কথা থেকে কিছুটা গলে গেল প্রিয়তা। ভাবগুলো শব্দের রূপ নেওয়ার পূর্বেই কোথায় যেন মিলিয়ে গেল। প্রণয়ের বুকে প্রিয়তার মাথা রাখলো। কেমন কোমর জড়িয়ে শিশুসুলভ ভঙ্গিতে বলল, তোকে এভাবে ধরে রাখি বউ? প্লিজ বকিস না, তোর স্বামীর খুব খিদে পেয়েছে। বেশ। প্রিয়তা আর পাইকে কি বলবে? ভেঙে রেখেছে, যা ভেবে রেখেছে সব শেষ। সবটাই তালগোল পাকিয়ে ফেলেছে সে। সব রাগ গলে পানি হয়ে গেছে মুহূর্তেই। পরম সযত্নে প্রণয়ের চুলের ভাঁজে আঙ্গুল রাখলো সুমিষ্ট কণ্ঠে। বলল, আপনাকে খাবার বেড়ে দেব? বলি তো অপেক্ষা করছি। প্রণয়ের হাতের বাঁধনানো শক্ত হলো, পেঁচিয়ে ধরলো জেদি কণ্ঠে বলল, শুধু বেড়ে দিলে হবে না, তাহলে খাইয়েও দিতে হবে। বউকে বিয়ে করেছি কি নিজের হাতে খাবো বলে? বউয়ের 16 আনার কাজে লাগাতে হবে, এইটুকু ছাড় দেবে না আবরাশি তার প্রণয়। লজ্জায় দৃষ্টি নুয়ে ফেললো প্রিয়তা। প্রণয়ের হাত ধরে নিচে ড্রয়িং রুমের চেয়ারে বসিয়ে দিল। পুনরায় বাড়ির শুনশান নীরবতা ঢেকে কেবল একটিবারই টুংটাং বাসনের শব্দ মৃদু। প্রিয়তা প্রণয়ের প্লেটে সযত্নে ভাত বেড়ে দিচ্ছে। মাছ মাংস সব বেড়ে দিল। হাত দিয়ে সে পাশে চেয়ার টেনে বসলো। বাগড়া দিল প্রণয়। কোমর টেনে ধরে বসালো কোলে। তুলতুলে গালে গাল ঘষে রাগী কণ্ঠে বলল, আমার কোলে বসলে তুই অন্য কোথাও বসবি কেন? পুনরায় লজ্জা পেল প্রিয়তা। ঘাড় গোল লাগা চোখে তাকিয়ে রইল সেই রিক্ত গাল দুটোর দিকে। দুই হাতে জড়িয়ে ধরল মসৃণ পেট। প্রিয়তা ভাত মেখে সযত্নে একের পর এক লোকমা তুলে দিচ্ছে প্রণয়ের গালে। প্রণয় একদম নিশ্চুপ, লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ খেয়ে নিচ্ছে সবটা। তার ভাতের দিকে মনোযোগ নেই। তার ধ্যান জ্ঞান সবকিছু গেড়ে আছে কোলে বসে থাকা রমণীর ভেতরে। দেখতে দেখতে নেশা লেগে যাচ্ছে তার। রমণীটিকে খোলা চুলে লাল শাড়িতে বউ বউ লাগছে। তবে এই লাল টুকটুকে সুন্দরী বউটা তার একান্ত, একদম ব্যক্তিগত, একদম নিজের, একদম আপন। ভাবতে প্রশান্তিতে বুক ভরে আসে তার। সে ভেবেই কুল পায় না এই মেয়েটা তাকে এত ভালোবাসে কিভাবে, এত পাগলামো করে কিভাবে, কি এমন বিশেষ আছে তার মধ্যে? কোনো প্রশ্নেরই সঠিক জবাব মেনে না প্রণয়। জীবনে চলাকালীন নিঃশ্বাসের প্রতিটুকু, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড এই মেয়েটা কি তার বুকে চায়, কাছে চায়, পাশে চায়। প্রিয়তা খাওয়াতে খাওয়াতে লক্ষ্য করলো লোকটা কি নরম ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভাবখানা এমন যেন খাবার নয়, প্রিয়তাকে গিলে খাচ্ছে। প্লেটে শেষ লোকমা মুখে তুলে দিয়ে বলল, আপনাকে আরেকটু ভাত দেবো প্রণয় ভাই? দাঁড়া। প্রিয়তার চোখ তুলে তাকায়। প্রণয় তার নরম হাতের কবজিটা টুপুস করে আঙ্গুলটা মুখে পুরে দিল। গরম জিভের স্পর্শ পেতেই বুকটা যেন ছলাৎ করে উঠল প্রিয়তার। প্রণয় চেটে ফুটে প্রিয়তার আঙ্গুল পরিষ্কার করে তৃপ্তির ঢেকুর তুলে বলল, খাবার অনেক মজা ছিল। কি তরকারি দিয়েছিলি জানো? ভাত খাওয়া শেষে এমন একটা প্রশ্ন শুনে মুখ বনে গেল প্রিয়তা। চোয়াল হা হয়ে গেল আপনা আপনি। প্রণয় ভুরু কুচকালো। এমন এক্সপ্রেশন দিচ্ছে যেন বল কি খাইয়েছিস। প্রিয়তা তৎক্ষণাৎ প্রণয়ের গালে কপালে হাত চেপে বলল, আপনার শরীর ঠিক আছে? ততক্ষণে ঠিক থাকলেও এখন ঠিক নেই। বলতে বলতে প্লেট আর খানিকটা ভাত নিল প্রণয়। ইলিশ মাছের পেট দিয়ে আর ডিম দিয়ে প্রিয়তার মুখে তুলে দিল। আমাকে খুব মিস করছিস তাই না? ওপর নিচ মাথা ঝাঁকালো প্রিয়তা। মুচকে এসলো প্রণয়। ডান হাতের কবজিতে আটকানো বোতামটা খুলে কোনি পর্যন্ত গুটিয়ে কাঁচা মরিচ ভেঙে ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত তুলে দিল প্রিয়তার মুখে। আমাকে খুব ভালোবাসিস তাই না? প্রিয়তা এবার ওপর নিচ মাথা ঝাঁকালো। প্রণয় ইলিশ মাছ ভেঙে ভাতের সাথে লোকমা তুলে আবারও তুলে দিল। আচ্ছা ধর, আমি যদি কোনোদিন
আচ্ছা ধর আমি যদি কিছুদিনের জন্য বাইরে চলে যাই, যেমন আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া বা কোথায়, তুই কি পারবি না সবার সাথে থাকতে? প্রিয়তা চোখ মুখ বড় করে ফেলে, মুখ ভর্তি ভাতের লোকমা দুগাল উঁচু করলো। সে তৎক্ষণাৎ রিয়েক্ট করলো, শক্ত করে প্রণয়ের গলা জড়িয়ে ধরে অস্পষ্ট কণ্ঠে বলল, অসম্ভব, আপনি আমাকে ছেড়ে এখন আর একদিনও থাকতে পারবেন না। স্থির চোখে তাকালো প্রণয়, শান্ত হয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা একটু বেশি করছিস। আগেও তুই 4 বছর আমাকে ছাড়া থেকেছিস, এমনকি এর এসে ফিরতেও চাচ্ছিলিস না। তার মানে তুই চাইলে আমাকে ছেড়ে দিবি না বা দিতে পারবি? দু চোখে পানিতে ভরে গেল প্রিয়তার, মন ভরে গলায় কান্না দলা পাকিয়ে গেল। প্রণয়ের শার্ট খামচে ধরে বুকে মাথা রেখে বলল, ওই দিনগুলোর কথা মনে করিয়ে নে প্লিজ। ওই দিনগুলো যে আমি কিভাবে বেঁচেছিলাম তা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। জবাব শুনে শুধু প্রণয়ের চোখ মুখে আশা নিভে গেল। দীর্ঘ শ্বাস ফেলে বুক চিরিয়ে বেরিয়ে এলো কষ্ট। জবাব শুনে প্রণয়ের মুখটা যেন আশা নিভে গেছে। ভাতের শেষ লোকমা মুখে তুলে দিয়ে বলল, তোকে আমি কি বললাম আর তুই কিসের উত্তর দিলি? সবসময় 2 লাইন বেশি বুঝিস, পাকা মেয়ে। বলেই শার্টের হাতায় চোখ মুছে নিল প্রণয়। প্রিয়তা এখনো বসে আছে প্রণয়ের কোলে, চোখের ইশারায় টেবিলের মাঝখানে রাখা ছোট্ট কাচের বয়াম দেখালো। প্রিয়তা চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি? প্রণয় ঘাড় কাত করে ঘোলার কণ্ঠে বলল, মিষ্টি খেতে চাই। বিস্ময়ের চোখ গোল হয়ে গেল প্রিয়তার। আবারও প্রণয়ের গালে কপালে হাত রেখে, ঠিক আছেন আপনি? বইয়ের অবুঝপূর্ণ দেখে বিরক্ত হলো প্রণয়, কপালে গাল চেপে প্রয়োগ করলো, তোর কি আমাকে রোগী মনে হয়? হ্যাঁ, ব্যথা পাই তো। আর্তনাদ করে উঠল প্রিয়তা, আমি মিষ্টি খাবো। প্রিয়তা মুখ বাঁকালো, দিচ্ছি তো, ছাড়ো না মাই। আপনি কখনো মিষ্টি খান না, তাই জিজ্ঞাসা করলাম। এই যে চিমটিও কেটেছে এর জন্য। প্রিয়তা বসা থেকে উঠতেই ফের কোমর চেপে ধরে প্রণয়। প্রিয়তা ভুরু কোচকায়, কোথায় যাচ্ছিস? মিষ্টি আনতে? কোত্থেকে? ফ্রিজ। তোকে পড়াশোনা করিয়ে শুধু শুধু আমার কোটি কোটি টাকার পিন্ডি হয়েছে। হ্যাঁ না, হ্যাঁ, আমি ফ্রিজে মিষ্টি খাবো না, এগুলো সুগার আছে, হেভি ক্লারি। প্রিয়তা চোখ মুখ শুরু করলো, প্রণয়ের পানে তাকালো, তাহলে কি খাবেন? এ কেমন মামার বাড়ির আবদার? হ্যাঁ, মিষ্টি ছাড়া আবার মিষ্টি হয়? প্রণয় নীরবে জড়িয়ে ধরলো, নিজের কাছে টেনে নিল প্রিয়তাকে। প্রিয়তার শরীরের নেশায় এত তীব্র যে মাথা ঠিক থাকতে পারছে না তার। সে কোমলে ঘাড়ে নাক ঘষলো, আমি 0 ক্যালোরির মিষ্টি খাবো জান। ছে, আপনার জন্য ময়রা ছানা ছাড়া মিষ্টি বানাতে পারে, কিন্তু চিনি ছাড়া মিষ্টি কোনোদিনও বানানো যায় না। যে মিষ্টি নাই সেই মিষ্টি আমি কেমনে খাওয়াবো? প্রণয়ের চোখে মুখে ঘোলাটে হলো। তাকাতেই ভয় লাগে যেন প্রিয়তার। বেশ কিছুক্ষণ কেন জানি চোখ পাকিয়ে তাকিয়ে আছে। প্রণয় পুনরায় সেই কাচের বয়ামটা দেখিয়ে বলল, এটা এদিকে দে। ওইটা মিষ্টি না, ওইটা বোম্বাই মরিচের আচার, তুই ওইটাই দে। আপনার মুখে ঝাল সহ্য হয় না, তাহলে ওইটা দিয়ে কি করবেন? তোকে দিতে বলেছি। প্রিয়তা মনে মনে ভেঙচি কাটলো, ব্যাটা ঝাল খেয়ে লাফালাফি কর, আমার কি? সাথে সাথেই মত চেঞ্জ হয়ে গেল প্রিয়তার। এই মানুষটা কষ্ট পেলে তো তারই খারাপ লাগবে। দীর্ঘশ্বাস ফেলে আচারের বয়াম টেনে প্রিয়তা প্রণয়ে ঢাকনাটা খুলে 1 চামচ প্রিয়তার মুখের সামনে ধরল। এবার আরও বিষয় অন্তর হলো না প্রিয়তার। এই বোম্বাই মরিচের আচার তাকে খেতে হবে। কি ভয়ঙ্কর শয়তান লোকটা! নিজের জন্য নয়, তার জন্য এনেছে। এই লোকটার জন্য আবার নাকি সে কষ্ট পাচ্ছিল। মনে মনে অসহানুভূতি হলো প্রিয়তার। শোনা গেল প্রণয়ের গুরুগম্ভীর কণ্ঠ, কি হলো, হাকর? প্রিয়তা ঝাল খায় ঠিক আছে, তাই বলে এত ঢোক গিলল প্রিয়তা? না বলার সাহস নেই, আগত্যার চামচটা মুখে নিল। আচার পড়তেই ব্রহ্মমূর্তির রূপ ধারণ করলো প্রিয়তার মুখ। প্রণয় একদৃষ্টে তাকিয়ে রইল প্রিয়তার রক্তিম ঠোঁটের দিকে। প্রিয়তা ঝালের জ্বালায় কোলে ছটফট করছে। পানির গ্লাস হাতে নিতেই প্রণয় চট করে পুনরায় পানিটা খেয়ে নিল। চোখের পলকে গ্লাস ফাঁকা। প্রিয়তা অসহায় চোখে তাকালো, তার চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। প্রিয়তা খামচে ধরে প্রণয়ের শার্ট, তীব্র ঝাঁচে অস্থির হয়ে উঠল। আচমকা দৃষ্টিতে প্রণয়ের ড্রাক রেটে লাল ও উষ্ঠ পরে দিতেই বিন্দুমাত্র পানি শুষে নিতে চাইল। ঝালে নিজেকে কন্ট্রোল করতে পারল না প্রিয়তা। প্রণয়ের কলার খামচে তীব্রভাবে উষ্ঠ উষ্ঠ ডুবিয়ে দিল। চোখে প্রণয় হাসলো, উদ্দেশ্য সফল। তাদের আদরের চুম্বন দৃঢ়ভাবে গাঢ় হতেই চোখের পাতা বুঝে নিল শুদ্ধ। বন্ধ দুটো চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়লো ব্যথাতুর 2 ফোঁটা অশ্রু। সে এখনো দাঁড়িয়েছিল 4 ঘন্টা যাবৎ, উদ্দেশ্য একটাই, ভালোবাসার মানুষটাকে দূর থেকেই 2 চোখ ভরে দেখা। কিন্তু এমন কিছু যে দেখবে তা সে দুঃস্বপ্নেও আশা করেনি। যন্ত্রণা কমাতে সে এখন রাতে ঘুমটাই হারাম করে দিয়েছে। আজ হয়তো ঘুমের মেডিসিনও কাজ করবে না।
হলহল করে অসহ্য যন্ত্রণা তার বক্ষপিঞ্জরে বেড়ে চলেছে। দীর্ঘ চুম্বনে শেষ হতেই প্রিয়তাকে কোলে তুলে নিল প্রণয়। চপল পায়ে হাঁটা ধরল নিচের ঘরের দিকে। প্রিয়তার শরমে মুখ লুকিয়ে প্রণয়ের বুকে, মুখে না বললেও মনে মনে লাড্ডু ফুটছে তার। কেন যেন তার এই হাসি পানি ছাড়াই গিলে ফেলবে প্রণয়।